হাই হাই হাই। দেখা যাচ্ছে? ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? ঠিক আছে। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্স এর সম্পর্কে বিস্তারিত প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। একবারে লাস্ট মিনিটে তুমি কিভাবে পড়বে, যাদের সারা বছর যারা বই পড়েনি ইকোনমিক্স, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে তোমরা প্রতিটা চ্যাপ্টার আমি কভার করে দেবো তোমাদেরকে। বুঝতে পারছো না কিভাবে পড়বে, কোনটা আসতে পারে পরীক্ষায়, কোনো চিন্তার কারণ নেই। তুমি এই পুরো ভিডিওটা দেখলেই, ঠিক আছে, মোটামুটি আম, বেশিরভাগেরই অ্যান্সার করতে পারবে। আর যদি ভালোভাবে বুঝতে পারো এই ভিডিওটা, প্রতিটা বিষয় যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু 100% তোমরা স্কোর করতে পারবে এই পুরো ভিডিওটা দেখবে। তাই ভিডিওটা কোনো রকমের স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখো। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, ফার্স্ট ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, আমাদের ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্স এর 6টা ইউনিট রয়েছে। প্রতিটা ইউনিট ওয়াইজ আমাদেরকে নোট ধরে ধরে আমি করাবো। আর এমন ভাবে নোটটা করা আছে যে কোনো কিছুই স্কিপ করা নেই, মানে সবকিছুই বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। আর সংক্ষেপে আমি বলে দিচ্ছি কোনগুলো বেশি সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। যারা বুঝতে পারছে না এখনো ইকোনমিক্স এর জন্য কি পারবে, কি পড়বে, কিভাবে পড়বে, ঠিক আছে। তো শুরু করা যাক ভিডিওটা। সবার প্রথমে আমরা ইউনিট 1 দিয়েই শুরু করছি। ইউনিট 1, সবার প্রথমে আমাদের অভাব সম্পর্কে ধারণা আছে। অভাবটা কি? অভাব হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা। সেই অভাবটা আমাদের দুই ভাবে পূরণ হতে পারে, দ্রব্য বা সেবা, ঠিক আছে। মানুষের এই যে অভাব, সেটা কিন্তু অনন্ত এবং সীমাহীন। এটা কোশ্চেন আছে, মানুষের অভাব অনন্ত এবং সীমাহীন। অপরদিকে এই যে সম্পদ, যেগুলো দিয়ে আমাদের অভাব পূরণ হবে, তার যোগান হচ্ছে সীমিত। অর্থনীতির মূল সমস্যা তাই হচ্ছে অপ্রাচুর্যতা। অভাব পূরণের বা উৎপাদনের উপকরণগুলি, অভাব পূরণ হয় দ্রব্য বা সেবা দিয়ে। সেই দ্রব্য বা সেবা উৎপাদন করার জন্য যে যে উপকরণগুলো বা যে যে জিনিসগুলো লাগে, সেগুলো হচ্ছে অর্থনীতির ভাষায় 4টা: জমি, শ্রম, মূলধন, আর হচ্ছে সংগঠন বা উদ্যোক্তা, ঠিক আছে। সবার প্রথমে জমি। জমিকে বলা হয় প্রাকৃতিক সম্পদ, কারণ জমি মানুষ সৃষ্টি করে না, এটা প্রকৃতির দান। তার জন্য জমিকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। শ্রম কারা দিয়ে থাকে? শ্রমিকরা দিয়ে থাকে। মূলধন, মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। এ কথা বলেছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ বমওয়ার্ক। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মূলধনের উৎপাদনের মানে সরি উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় কাকে? কোন উপাদানকে? মূলধনকে, ঠিক আছে, আছে। আর এই তিনটা যে উপাদান রয়েছে, জমি, শ্রম, মূলধন, এই তিনটাকে একত্রিত করে কোন দ্রব্য বা সেবা উৎপাদন করার কাজ হচ্ছে সংগঠন, ঠিক আছে। এবং যিনি এই কাজটা করেন তাকে বলা হয় উদ্যোক্তা। তো এখান থেকে আমরা অর্থনীতি বলতে তাহলে কি বুঝি? অর্থনীতি বা ইকোনমিক্স মানে হচ্ছে সীমিত উপকরণ দ্বারা কিভাবে মানুষের সীমাহীন অভাব মেটানো যায়, সেই বিষয়ে নিয়ে আলোচনা করে আমাদের এই অর্থবিদ্যা। তাই অর্থবিদ্যাকে আমরা অপ্রাচুর্যের বিজ্ঞান, যে অপ্রাচুর্য মানে অভাব, অভাবের বিজ্ঞান বা নির্বাচনের বিজ্ঞান। নির্বাচন করতে হবে কিভাবে আমরা কম সম্পদ দিয়ে আমাদের আনলিমিটেড অভাবকে যতটা পারি পূরণ করতে পারি। অর্থবিদ্যাকে সামাজিক বিজ্ঞানও বলা হয়, কারণ এটি যে কোনো সমাজের অর্থনৈতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করে, ঠিক আছে। তো অর্থবিদ্যাকে বা ইকোনমিক্সকে কি কি বলা হয়? অপ্রাচুর্যের বিজ্ঞান বলা হয়, নির্বাচনের বিজ্ঞান বলা হয়, সামাজিক বিজ্ঞান বলা হয়। এই তিনটা, ঠিক আছে, মনে রাখবে। অর্থনৈতিক কাজ দুই ধরনের, মানে কাজ যে আছে, কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থনৈতিক কাজ, আর একটা হচ্ছে অন অর্থনৈতিক কাজ। এখান থেকে কোশ্চেন আসে আমাদেরকে অপশনে অর্থনৈতিক কাজ, অন অর্থনৈতিক কাজগুলো দিয়ে দেবে, কোনটা অর্থনৈতিক কাজ কোনটা অনর্থনৈতিক কাজ, সেগুলো আইডেন্টিফাই। অর্থনৈতিক কাজ মানে যার যে সমস্ত কাজের সঙ্গে, ঠিক আছে, টাকা পয়সা জড়িত থাকবে, অর্থ জড়িত থাকবে, ঠিক আছে, সেটাই হচ্ছে অর্থনৈতিক কাজ। তো কি বলছে? মানুষের যে কোনো কাজকর্ম যা, এটা বা আছে, বা হবে না, এটা হবে যা, যা অর্থ উপার্জন ও অর্থ ব্যয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, তাকেই অর্থনৈতিক কাজ বলে। যেমন উৎপাদন করা, ভোগ, বিনিময়, বিশেষীকরণ এবং বিভিন্ন প্রকার পণ্য উপকরণ বন্টন, ঠিক আছে।
এগুলো হচ্ছে অর্থনৈতিক কাজ, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু অর্থ জড়িত থাকে। অনঅর্থনৈতিক কাজ, যেই কাজটা করে আমরা কোনো রকমের অর্থ পাবো না, সেটাই হচ্ছে অনঅর্থনৈতিক কাজ, অর্থ পাবো না। ঠিক আছে, কোনো ব্যক্তি নিজের আনন্দের জন্য গান করছে, এটা অনঅর্থনৈতিক কাজ। এবারে অরিজিৎ সিং স্টেজে গান করছেন, ঠিক আছে, এবং সেই গান শোনার জন্য মানুষ টাকা দিয়ে টিকিট কিনছে, তো এটা কিন্তু অরিজিৎ সিং যে গানটা করছেন, তাহলে সেটা হবে অর্থনৈতিক কাজ। ঠিক আছে, কিন্তু কোনো ব্যক্তি নিজের আনন্দের জন্য গান করছেন, তার জন্য কিন্তু কারো কাছে কোনো টাকা পাচ্ছে না, সেটা হচ্ছে অনঅর্থনৈতিক কাজ। মা পরিবারের জন্য রান্না করছেন, সেটা অনঅর্থনৈতিক কাজ। তা অর্থবিদ্যার উপর প্রথম পুস্তক কে লিখেছিলেন? কৌটিল্য বা চাণক্য। তিনি একজন ভারতীয় অর্থনীতিবিদ। তার পুস্তকের নাম ছিল অর্থশাস্ত্র, যেটি কৌটিল্যের অর্থশাস্ত্র নামেও পরিচিত। ঠিক আছে, 1776 খ্রিস্টাব্দে অ্যাডাম স্মিথ রচিত ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অর্থবিদ্যার সংজ্ঞা আমরা প্রথম পাই। তার মতে অর্থবিদ্যা হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা জাতি সমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। তার মতে অর্থবিদ্যা হচ্ছে সম্পদের বিজ্ঞান। ঠিক আছে, তো এটা আসতেই পারে যে অ্যাডাম স্মিথের মতে অর্থবিদ্যা কি? অর্থবিদ্যা হচ্ছে সম্পদের বিজ্ঞান। এখান থেকে কোশ্চেন আসে তোমাদের, ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা। কত খ্রিস্টাব্দে লিখেছিলেন? 1776 খ্রিস্টাব্দে। এগুলো এমসিকিউ আসে। তো এটাও আসে ওয়েলথ অফ নেশন, এটা কিন্তু শর্ট নাম। পুরো নামটা কি হবে? পুরো নাম হচ্ছে অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস। ঠিক আছে, এই যে অ্যাডাম স্মিথ, ওনাকে কিন্তু অর্থবিদ্যা শাস্ত্রের জনক বলা হয় বা অর্থনীতি শাস্ত্রের জনক বলা হয়। ঠিক আছে, তো এটা পরীক্ষায় আসে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কাকে অর্থবিদ্যা শাস্ত্রের জনক বলা হয় বা কাকে অর্থনীতি বিদ্যার শাস্ত্রের জনক বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয়। 1890 খ্রিস্টাব্দে অধ্যাপক আলফ্রেড মার্শাল তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইতে সম্পদের পরিবর্তে মানুষের কার্যকলাপের বা মানবিক কল্যাণের উপর গুরুত্ব দিয়েছিলেন। তো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইটি কার লেখা? আলফ্রেড মার্শালের লেখা, 1890 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে এরপরে তো আমাদের পড়তে হবে 1890 খ্রিস্টাব্দে, এটা হয়ে গেল। 1932 খ্রিস্টাব্দে অধ্যাপক লায়নেল রবিন স্বল্পতার ভিত্তিতে অর্থবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। কিসের ভিত্তিতে? স্বল্পতার ভিত্তিতে। সংজ্ঞার তিনটা বৈশিষ্ট্য ছিল: মানুষের অভাব যে আছে, সীমাহীন অভাব, সীমিত উপকরণ, আর সীমিত উপকরণ সমূহের বিকল্প ব্যবহার। বিকল্প মানে আর কি কিভাবে আমরা অন্য উপায়ে কিভাবে আমরা অভাবগুলো পূরণ করতে পারি। বর্তমানে পল স্যামুয়েলসন অর্থনৈতিক উন্নয়ন বা বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করেছিলেন। আমি যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলছি, সেগুলো ভালো করে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, 1933 খ্রিস্টাব্দে অধ্যাপক রাগনার স্পেস অর্থবিদ্যার বিষয়বস্তুকে দুইটা ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, একটা হচ্ছে ব্যষ্টিগত অর্থবিদ্যা আর একটা হচ্ছে সমষ্টিগত অর্থবিদ্যা। তো ইকোনমিক্স কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা ম্যাক্রো ইকোনমিক্স। আর এই ভাগটা কে করেছিলেন? রাগনার ফ্রেন্স, 1933 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে সবাই। এবারে এই যে মাইক্রো ইকোনমিক্স যে আছে, কাকে বলা হয়? মাইক্রো ইকোনমিক্স হচ্ছে অর্থনীতির সেই শাখা যেখানে দেশের ক্ষুদ্রতম বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হয়। আর ম্যাক্রো ইকোনমিক্স কি? ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে যেখানে সমাজের সমস্ত বিষয়গুলির সমষ্টি এবং তাদের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। এ সমাজের কেন্দ্রীয় বা মৌলিক সমস্যা কিছু রয়েছে, এটা হচ্ছে তোমাদের পরের টপিক। সমস্যাগুলো কি? এক নাম্বার, পছন্দের সমস্যা। মানুষের অভাব অনন্ত কিন্তু উপকরণ সীমিত, কাজেই ব্যক্তিকে ঠিক করতে হবে কোন অভাবটিকে আগে মেটাতে হবে, কোনটা পরে মেটাতে হবে। কি বলা হয়? পছন্দের সমস্যা। একজন ব্যক্তির হাজার জিনিসের চাহিদা থাকতে পারে, কিন্তু হাজারটা জিনিস কেনার জন্য কি লাগবে? টাকা। সেই টাকাটা কিন্তু তার কাছে লিমিটেড, তাই না? তো যা কিছু কিনতে পারবে না, তার জন্য তাকে ডিসাইড করতে হবে কোন জিনিসটা আমার সব থেকে বেশি দরকার, কোনটা আগে কিনবো, কোনটা পরে কিনবো। সেটাকেই বলা হয় পছন্দের সমস্যা। এই সমস্যাগুলো ইকোনমিক্স এর তিন ধরনের সমস্যা আমরা দেখতে পাই। কি তৈরি করবে, কিভাবে তৈরি করবে, কাদের জন্য তৈরি করা হবে, এগুলো হচ্ছে
অর্থনীতির সমস্যা, মোস্ট ইম্পর্টেন্ট, কি তৈরি করবে, কিভাবে তৈরি করবে এবং কাদের জন্য তৈরি করা হবে। ঠিক আছে, আছে এগুলো। এবারে উৎপাদন, উৎপাদন কি? উৎপাদন ধ্রুপদী আর হচ্ছে নয়া ধ্রুপদী। ঠিক আছে, এরা দুই ক্লাসিক্যাল মত অনুযায়ী উৎপাদন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো এক বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা। বুঝতে পারোনি? পারোনি তো? মানে ফরেস্টে মনে করো কাঠ পড়ে আছে, সেই কাঠ ফরেস্টে গাছ পড়ে রয়েছে, সেই গাছটাকে নিয়ে আসলাম, বা কোনো গাছ কাটা হলো, সেই গাছটা থেকে কাঠ তৈরি করে কোনো আসবাবপত্র তৈরি করলাম, সেটা মানুষের ব্যবহারের উপযোগী হয়ে উঠলো, তো সেটাকে আমরা কি বলবো? উৎপাদন বলবো। মানে একটা বস্তুর শেপ পরিবর্তন করে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা। আর নোয়া ধ্রুপদীর মত অনুযায়ী উৎপাদন হচ্ছে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করা। উপযোগিতা মানে আমাদের অভাব পূরণ হচ্ছে কিনা, ঠিক আছে, সেটা। উপযোগিতা সম্পর্কে আমি ডিটেলস পরে আবার আলোচনা করব। এরপরে যেটা আছে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, দেশের উৎপাদনের উপকরণ ও কারিগরি কৌশল অপরিবর্তিত থাকলে দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের পরিমাণের সীমারেখা যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। কয়টা? দুইটা দ্রব্যের পরিমাণ। ঠিক আছে, তো উৎপাদন সম্ভাবনা রেখার অপর নাম হচ্ছে দ্রব্য রূপান্তর রেখা। মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে যে উৎপাদন রেখার অপর নাম কি? দ্রব্য রূপান্তর রেখা। উৎপাদন প্রযুক্তিতে পরিবর্তন ঘটলে বা উপাদানের যোগানের পরিবর্তন ঘটলে উৎপাদন সম্ভাবনা রেখার স্থান পরিবর্তন করে। তো কখন করে? যদি উৎপাদন প্রযুক্তিতে পরিবর্তন ঘটে বা উপাদানের যোগানে পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা পরিবর্তিত হবে। তো এগুলো নিয়ে আমি তোমাদের ডিটেলস ভিডিও বানাবো। এবারে যেহেতু আমি সময় পাইনি তাই বানাইনি, এরপরে আমি কিন্তু নেক্সট সেমিস্টার থেকে ডিটেলস বুঝিয়ে বুঝিয়ে দিব। এগুলো নিয়ে ডিটেলস আমি আমার টিউশন ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ভিডিও বানানোর সময় মেলেনি তাই বানাইনি। এবারে উৎপাদন পদ্ধতি সমবায় নীতি কার্যকর হলে উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু সরলরেখা হয়। কখন উৎপাদন সম্ভাবনা রেখা সরলরেখা হয়? এটা কিন্তু আছে উৎপাদন পদ্ধতি যদি সমবায় নীতির উপরে কার্যকর হয়, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নমুখী হয়। বৈশিষ্ট্যগুলো আছে, উৎপাদনের সুযোগ ব্যয় বাড়ছে করার জন্যই কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা অবতল হয়। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নমুখী হয়, অবতল হয়। এবারে কোশ্চেন হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা অবতল হওয়ার কারণ কি? কারণ হচ্ছে প্রান্তিক পরিবর্তনের হাতের জন্য। প্রান্তিক পরিবর্তনের হাতের জন্য এমআরটি। ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দু থেকে অবতল হয়। এগুলা গ্রাফটা দেখলে তোমরা বুঝতে পারবে অবতল কিভাবে শেপটা তৈরি হয়। এগুলো সব বোঝানো হয়েছিল, যেহেতু শর্টে আমি আলোচনা করছি তাই ডিটেলসে যাচ্ছি না। এরপরে হচ্ছে কেন্দ্রীয় সমস্যা। প্রথম দুটি অর্থাৎ কি তৈরি করা হবে এবং কিভাবে তৈরি করা হবে তা উৎপাদন সম্ভাবনার রেখার সাথে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তো উৎপাদন সম্ভাবনার রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায় কোন দুটি বিষয়? ঠিক আছে, এটা আসতে পারে কিভাবে কি তৈরি করা হবে এবং কিভাবে তৈরি করা হবে। অর্থনৈতিক সম্প্রসারণ কি? দীর্ঘকালীন ভিত্তিতে কোন দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধিকে জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধিকে আমরা অর্থনৈতিক সম্প্রসারণ বলে থাকি। ঠিক আছে, জাতীয় আয় এবং মাথাপিছু, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থনৈতিক সম্প্রসারণের উৎস কি? জমি, শ্রম, মূলধন আর প্রযুক্তিগত উন্নতি। এগুলো যদি বৃদ্ধি পায় বা বাড়ে তাহলে কিন্তু অর্থনৈতিক সম্প্রসারণ ঘটবে। এরপরে যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, স্থিতিশীল বা সহনশীল উন্নয়ন। ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানে উন্নয়ন সাধন করাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন। এটাও আসে পরীক্ষায়। কবে হয়েছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট। স্থিতিশীল উন্নয়ন কবে, ধারণাটা কবে প্রবর্তন করে? এটা হচ্ছে 1990 সালে দ্য ওয়ার্ল্ড কমিশন অফ দ্য এনভায়রনমেন্ট বা WCED সহনশীল উন্নয়নের বা স্থিতিশীল উন্নয়নের ধারণাটা প্রবর্তন করে। ঠিক আছে,
সহনশীল উন্নয়নের প্রধান বক্তব্য হলো আন্তঃপ্রজন্ম বা ইন্টার জেনারেশনাল সুযোগ সুবিধার সম্প্রসারণ। অর্থনৈতিক ব্যবস্থা, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝি? যে কোনো দেশের মানুষের অর্থনৈতিক কাজকর্ম বিভিন্ন ধরনের সংগঠনের মধ্যে থেকে নানা ধরনের যে নিয়ম কানুন মেনে চলে সেগুলিকে ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু তিন ধরনের: ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং মিশ্রতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে কি? উৎপাদনের উপাদানগুলির ব্যক্তিগত মালিকানা থাকে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলির ব্যক্তিগত মালিকানা থাকে। হুম আহ মানে সরকারের হাতে মালিকানাটা থাকে না, এটাই বলতে যাচ্ছে। এই অর্থনৈতিক ব্যবস্থাকে দাম ব্যবস্থা বলা হয়। ঠিক আছে? বা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা অপর নাম কি পরীক্ষায় আসতে পারে, তো এটাকে বলতে হবে যে দাম ব্যবস্থা। ঠিক আছে? দাম ব্যবস্থা আরো অনেক দুই তিনটা নাম রয়েছে, এগুলো আমি একটু পরে ডিসকাস করছি। এরপর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ও আরেকটা হচ্ছে এই যে ধনতান্ত্রিক ব্যবস্থা কোন কোন দেশে, ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, এগুলোতে কিন্তু গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখা যায়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেখানে যে উৎপাদনের উপকরণ গুলো যে আছে তাদের মালিকানা সরকারের হাতে থাকে, সেটা হচ্ছে আহ কেন্দ্রীভূত অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। চীনের যে অর্থ ব্যবস্থা সেটা কিন্তু সমাজতান্ত্রিক। ঠিক আছে? তাহলে আমাদের ভারতের অর্থ ব্যবস্থা কি হবে? কমেন্ট করো। কি হতে পারে, কি হতে পারে বলো? এই যে দেখো, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক ব্যবস্থার মিশ্রণ ঘটে যে অর্থ ব্যবস্থা সেটাকে বলা হয় কি? মিশ্র অর্থ ব্যবস্থা। যে যেখানে দাম ব্যবস্থার ও সরকারি ব্যবস্থার সংমিশ্রণ ঘটে তাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র, ভারতের মধ্যে আমাদের কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের অর্থ ব্যবস্থা কেমন? মিশ্র অর্থনৈতিক। ঠিক আছে? এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম না, দাম ব্যবস্থার অপর নাম রয়েছে তিনটা, আরো নাম রয়েছে। ঠিক আছে? একটা তো সে অর্থনৈতিক অর্থ ব্যবস্থার অপর নাম দাম ব্যবস্থা। অদৃশ্য হস্ত বলা হয়, বাজার ব্যবস্থাও বলা হয় এবং বাজারি শক্তিও বলা হয়। এগুলো কেন বলা হয় এগুলো কিন্তু আমি নির্দিষ্ট আলোচনা করার এখন যেহেতু টাইম নেই, আমি এর জন্য করছি না, কারণ লং হয়ে যাবে ভিডিওটা। এরপরে সরকারি দ্রব্য কাকে বলা হয়? বুঝতেই পারছো, সরকার দ্বারা উৎপাদিত বা বন্টিত এবং পরিচালিত দ্রব্য, সেবা, সামগ্রী যা সমাজ কল্যাণ বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে সরকারি দ্রব্য বলা হয়। রাস্তাঘাট, এগুলো সব সরকারি। স্কুল কলেজ সরকারি যত রয়েছে এগুলো সব সরকারি দ্রব্য। তো এর প্রধান বৈশিষ্ট্য কি? ভোগের সুযোগ থেকে কাউকে বঞ্চিত করা হবে না। যেগুলো সরকারি জিনিস সেগুলো থেকে কেউ বঞ্চিত হবে না। 2 নাম্বার, অপ্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে সরকারি জিনিসে কিন্তু কোনো কম্পিটিশন নেই। ঠিক আছে? অর্থনৈতিক সম্প্রসারণের উম, নির্দেশ সমূহ। অর্থনৈতিক সম্প্রসারণ ঘটবে কখন, আমরা কি করে বুঝবো? যদি আয় বাড়ে, সমন্বয়, বিনিয়োগ, বস্তুগত মূলধন, সেটা খাদ্য, বস্ত্র হতে পারে, মানবিক মূলধন, শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যের উন্নতি যদি ঘটে, তাহলে বুঝতে হবে যে আমাদের দেশের অর্থনৈতিক সম্প্রসারণ ঘটেছে। অর্থনৈতিক উন্নয়ন কখন ঘটেছে আমরা বলতে পারবো? অসমতা যখন দূর হবে, দারিদ্রতা যখন দূর হবে, বেকারত্ব যখন কমবে, লিঙ্গ ভিত্তিক অসমতা যখন দূর হবে, পরিবেশ যখন উন্নত হবে, তখন মানে বুঝতে হবে যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিন্তু 20 মিনিট হয়ে গেল আলোচনা করছি। সেকেন্ড চ্যাপ্টারটা তো অতটা টাইম নেওয়া যাবে না, কারণ 1 ঘন্টার বা 1 ঘন্টার একটু সামান্য বেশিও হতে পারে। এর মধ্যে কিন্তু আমাদের 5টা চ্যাপ্টারে কমপ্লিট করতে হবে, আর ফার্স্ট চ্যাপ্টারটা তুলনামূলক ভাবে অনেক বড়ই ছিল, তার জন্য একটু টাইম লেগেছে। তো অসুবিধা নেই, সেকেন্ড চ্যাপ্টারে দিকে আমরা যাই। সবার প্রথমে সেকেন্ড চ্যাপ্টারে কনজিউমার বিহেভিয়ারে সবার প্রথমে আমরা পড়বো চাহিদা। চাহিদা কি? শুধুমাত্র কোনো দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না অর্থনীতির ক্ষেত্রে। অর্থনীতিতে চাহিদা বলতে কোনো দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা, দ্রব্যটির ক্রয় ক্ষমতা এবং ইচ্ছাকে বোঝানো হয়। মানে কোনো দ্রব্যের
প্রতি আশা বা আকাঙ্ক্ষাকে সাধারণ অর্থে চাহিদা বলে, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে সেই দ্রব্যের বা কোনো জিনিসের প্রতি চাহিদা রয়েছে বললে আমরা সেটাকে চাহিদা মানে জিনিসটা আমার দরকার সেটাই চাহিদা, সেটাকে বলতে পারবো না সেটা কেনার মতন আমাদের ক্ষমতা রয়েছে কিনা। ঠিক আছে, তার জন্য বলছে ক্রয় ক্ষমতা থাকতে হবে এবং ইচ্ছাও থাকতে হবে, তাহলেই বলতে পারবো যে সেই জিনিসটা কেনার প্রতি আমাদের একটা চাহিদা রয়েছে। চাহিদা নির্ধারণকারী বিষয় সমূহ, সেটা বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যক্তিগত বিষয় আর একটা হচ্ছে বাজারগত বিষয়। ব্যক্তিগত, ক্রেতার আয়, ক্রেতার রুচি ও পছন্দ অভ্যাস এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যক্তিগত বিষয়, জিনিসটা কিনবে কি কিনবে না। ঠিক আছে, বাজারগত বিষয় হচ্ছে দ্রব্যের দাম, অন্যান্য সংশ্লিষ্ট মানে দ্রব্যের দাম, সেটা পরিপূরক দ্রব্য হতে পারে বা পরিবর্তন দ্রব্য হতে পারে, ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে কিন্তু চাহিদা নির্ধারিত হয়। চাহিদা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, ব্যক্তিগত বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, চাহিদা সূত্রটাও খুবই ইম্পর্টেন্ট। চাহিদা সূত্র, চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত অবস্থায়, মানে এই যে উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো যখন অপরিবর্তিত থাকবে তখন কোন দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে যাবে এবং দাম যদি কমে তাহলে চাহিদা বাড়বে। সুতরাং দ্রব্যের দাম ও চাহিদা কি, একটা কমলে আর একটা বাড়লে কি হয়, ব্যস্তানুপাতিক। তো দ্রব্যের দাম ও চাহিদা হচ্ছে ব্যস্তানুপাতিক। এরপরে যেটা রয়েছে চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন, চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত অবস্থায় শুধুমাত্র দ্রব্যের দামের পরিবর্তনের ফলে একই চাহিদা রেখার উপর ও নিচে, একই চাহিদা রেখার উপর ও নিচে, ঠিক আছে, পরিমাণের ওঠানামাকে কি বলা হয়, চাহিদার পরিমাণের পরিবর্তন বলে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, একে চাহিদার সম্প্রসারণ বা সংকোচন বলা হয়। বুঝতে পারলে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। চাহিদার পরিবর্তন কি, এটা লাস্ট মিনিট সাজেশন আমি দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, এগুলো কিন্তু এগুলো থেকেই ধরে ধরে তোমাদের কোশ্চেন আসবে, তাই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একই চাহিদা রেখার উপর নিচে চাহিদার পরিমাণের ওঠানামাকে কি বলা হয়, ঠিক আছে, এটা আসে পরীক্ষায়। এরপরে চাহিদার পরিবর্তন কি, দ্রব্যের দাম অপরিবর্তিত অবস্থায় চাহিদা নির্ধারক অন্য যে কোনো বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় চাহিদার পরিবর্তন। কি বলছে, অন্যান্য বিষয়, অন্যান্য চাহিদার যে পরিবর্তন, অন্যান্য বিষয়ের পরিবর্তন যখন ঘটে তখন চাহিদার পরিবর্তন ঘটে। এক্ষেত্রে চাহিদা রেখার বাম দিকে বা ডান দিকে স্থানান্তর ঘটে, এগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। একে চাহিদার বৃদ্ধি বা হ্রাস বলা হয়। ঠিক আছে, চাহিদার নিয়মের ব্যতিক্রম মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। চাহিদার নিয়ম, নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদার সূত্রটা কিন্তু অ্যাপ্লিকেবল হয় না, বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে হয় না, জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে হয় না, শেয়ার বাজারের ক্ষেত্রে, কৃত্রিম দ্রব্যের ক্ষেত্রে, অত্যাবশ্যক বর্ষকীয় দ্রব্যের ক্ষেত্রে, যখন ক্রেতার দ্রব্যের গুণাগুণ বিচার করে দ্রব্যের দামের ভিত্তিতে বেশি দাম বেশি ভালো জিনিস, এরকম ভাবে কারোর যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু চাহিদা সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না। এরপরে আমাদের রয়েছে যোগান। যোগান কি, একটি নির্দিষ্ট সময়ের বিশেষ কোনো দামে বাজারে যতটা দ্রব্য সরবরাহ করা হয় তাকে বলা হয় যোগান। যোগান উৎপন্ন দ্রব্যের পরিমাণ, তার মানে আমরা যোগান মানে কি বললি, যোগান ইকুয়াল টু বলতে পারি উৎপন্ন দ্রব্যের পরিমাণ প্লাস কতটা দ্রব্য আমাদের মজুত রয়েছে, সেটাই যোগান। যোগানের সূত্র কি, একই রকম ভাবে চাহিদা সূত্রের মতো যোগান নির্ধারক অন্যান্য সমস্ত বিষয় অপরিবর্তিত অবস্থায় কোন দ্রব্যের দামের সঙ্গে সেই দ্রব্যের যোগানের পরিমাণ যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাকে বলা হয় যোগানের সূত্র। এখানটায় আমি একটু ক্লারিফাই করে বলি, অন্যভাবে একটু বলে দিচ্ছি যে অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় কোন দ্রব্যের দাম কমলে যোগান কমে, দাম বাড়লে যোগান বাড়ে, এখানে কিন্তু সরল সম্পর্ক আছে। তো সেটাকে আমরা বলি যোগানের সূত্র। আরেকবার বলে দিচ্ছি, অন্যান্য সকল বিষয় যোগান নির্ধারক অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় কোন দ্রব্যের দাম বাড়লে
যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে, তাকেই বলা হয় যোগানের সূত্র। ঠিক আছে, যোগানের ওই যে যোগান নির্ধারক বিষয়গুলো কি কি? দ্রব্যের দাম, উপাদানগুলির উপাদানগুলির দাম, দ্রব্যের প্রকৃতি, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, সময়, কারিগরি অবস্থা, এগুলো সব যোগানের নির্ধারক। যোগান রেখা সেটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের নিয়ম, লাভের সম্ভাবনা, এগুলোর জন্য কিন্তু যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়। যোগান নিয়মের ব্যতিক্রম, পুনরায় উৎপাদন করা যায় না এরূপ দ্রব্য, শ্রমের বাজার, অসুবিধায় পড়ে বিক্রি করা, বাধ্য হয়ে বিক্রয়, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু যোগানের নিয়ম কার্যকরী হয় না। যোগানের পরিমাণের পরিবর্তন, যোগানের নির্ধারক অন্য সমস্ত বিষয়গুলি অপরিবর্তিত অবস্থায় দ্রব্যের হ্রাস বৃদ্ধির ফলে যোগানের যে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে যোগানের পরিমাণে পরিবর্তন বলে। যোগানের পরিবর্তন তার একটি, দাম একই অবস্থায় আছে, তখন যদি যোগান নির্ধারক অন্যান্য বিষয়গুলো পরিবর্তিত হয় তখন যে হ্রাস বৃদ্ধি ঘটে যোগানের, সেটাকেই যোগানের পরিবর্তন বলে। এক্ষেত্রে যোগান রেখা ডান দিক বাম দিক করতে থাকবে। কি করবে? ডান দিক বাম দিক। ঠিক আছে, ডান দিক বাম দিক করবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ভারসাম্য দাম, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে 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 মোস্ট ইম্পর্টেন্ট ভারসাম্য দাম। যে দামে বাজারের কোন দ্রব্যে যোগানের পরিমাণ সেই দ্রব্যের চাহিদার পরিমাণের সমান হয় তাকেই বলা হয় ভারসাম্য দাম। যে দামে যোগানের পরিমাণ আর চাহিদার পরিমাণ দুইটাই সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য দামকে কিন্তু বাজার দামও বলা হয়। ঠিক আছে, অথবা এই কোশ্চেনটা এরকম আসে, যোগান ও চাহিদার ঘাত প্রতিঘাতে যে দাম নির্ধারিত হয় তার নাম কি? ভারসাম্য দাম। বলে কথা। তারপরে লেইস ফেয়ারের মতে এর অর্থ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ বা কার্যকলাপের উপর সরকারের হস্তক্ষেপ না করার নীতি। এরপরে অদৃশ্য হস্ত কি? অ্যাডাম স্মিথ অদৃশ্য হস্ত ধারণাটি প্রবর্তন করেন। মোস্ট 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 ইম্পর্টেন্ট অদৃশ্য হস্ত, এটা পরীক্ষায় আসে রিপিটেডলি, প্রতি কয়েক বছর পর পরই আসে। ঠিক আছে, অ্যাডাম স্মিথ অর্থ অদৃশ্য হস্ত ধারণার কিন্তু প্রবর্তক। এর অর্থ হলো আপনা থেকেই স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। এখন তো অত বোঝানো সম্ভব নয়, তার জন্য এতটুকুনি এখন বুঝে খুশি থাকুন। চাহিদার স্থিতিস্থাপকতা, কোন দ্রব্যের দামের বা ক্রেতার আয়ের অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দামের কতখানি পরিবর্তনের ফলে চাহিদার কতটা পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। কথা হচ্ছে বোঝে নাই না? কোন দ্রব্যের দামের বা ক্রেতার আয়ের বা অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দামের কতখানি পরিবর্তনের ফলে চাহিদায় কতখানি পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। এই যে চাহিদার স্থিতিস্থাপকতা, এটা তিন ধরনের: দামগত স্থিতিস্থাপকতা, আয়গত স্থিতিস্থাপকতা, আর হচ্ছে পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এবারে সবার বলেন দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে? অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত আছে, মানে এরকম অবস্থায় কোন দ্রব্যের দামে শতকরা পরিবর্তনের ফলে চাহিদায় শতকরা কতটা পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে দামগত স্থিতিস্থাপকতা। তাহলে আয়গত স্থিতিস্থাপকতা কি হবে? বুঝতে পারো নাই বস? একই হবে, অন্যান্য সকল বিষয় পরিবর্তিত অবস্থায় কোন দ্রব্যের আয়ের শতকরা পরিবর্তনের ফলে কোন দ্রব্যের চাহিদায় যে পরিমাণ শতকরা পরিবর্তন ঘটে সেটাই আয়গত। আয়ের পরিবর্তন শতকরা, আয় বাড়লো চাহিদা বেড়ে যাবে, আয় কমলো চাহিদা কমে যাবে, এটাই তো আয়গত স্থিতিস্থাপকতা। কতটা বাড়লো কতটা কমলো সেটাই স্থিতিস্থাপকতা। পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা, অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় যখন কোন দ্রব্যের দামে শতকরা পরিবর্তনের ফলে অন্যান্য দ্রব্যের চাহিদা শতকরা পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় পারস্পরিক দ্রব্যে দামগত স্থিতিস্থাপকতা। মানে এখানটায় পারস্পরিক যে দ্রব্য, মানে হচ্ছে ধরো সাবানের কথা বলি আমি, যে লাক্স সাবান, ঠিক আছে, 10 টাকা দামের যে সাবান গুলো আছে, লাক্স, লাইফবয়, আর কি আছে, ভিভো, ঠিক আছে, ডেটল, এই সাবানগুলোর ক্ষেত্রে সবগুলোর দামই 10 টাকা। এবারে ওই 10 টাকা দামের সাবানগুলোর মধ্যে থেকেই
লাক্স সাবানের দামটা বেড়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে মানুষ কিন্তু চিন্তা ভাবনা করবে যে এখন দাম বেড়ে গেছে, ওই সাবানটা ইউজ করবো কি করবো না। তো সেক্ষেত্রে কিন্তু চাহিদায় একটা পরিবর্তন আসতে পারে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে অস্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা কাকে বলা হচ্ছে হয়, যেটা দেন, ঠিক আছে, গ্রেটার লেস দেন ওয়ান, একের থেকে কম হয়। অস্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা একের থেকে কম হয়, এটা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দেখা যায়। স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা একের থেকে বেশি হয়, এটা বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে দেখা যায়। সমহার বা একক স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা একের সমান হয়, এটা দ্রব্যের প্রকৃতি বলাটা একটু কঠিন, কোন দ্রব্যের ক্ষেত্রে এটা দেখা যায়। সম্পূর্ণ স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা ইপি ইকুয়াল টু 0 হয় সম্পূর্ণ প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দেখা যায়। উদাহরণ দেবো, দিয়ে দিই না। মনে করো কেউ অসুস্থ, মানে কোনো অসুস্থ ব্যক্তি, ঠিক আছে, তার যে মেডিসিনটা দরকার সেটা দ্রব্যের দাম যা ইচ্ছা তাই হোক, যতটা লাগবে ততটাই লাগবে, দাম কমলো বেশি ওষুধ কিনবো সেরকম হয় না, দাম বাড়লো কিনবো না সেরকমটা হয় না, ঠিক আছে। তো দাম যতই আপ ডাউন হোক না কেন আমাদের কিন্তু চাহিদাটা একবারে স্থির থাকে। তো এটাই হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা, ঠিক আছে। মেডিসিন ইপি ইকুয়ালটা এখানে 0 হয়। এরপর হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা কি, যখন কোন দ্রব্যের সামান্য দাম পরিবর্তন হলো, হিউজ পরিমাণে চাহিদা বেড়ে গেল, সামান্য দাম কমে গেল, হিউজ পরিমাণে চাহিদা কমে গেল। তো এই এক্ষেত্রেও দ্রব্যের প্রকৃতি বলা কঠিন। এক্ষেত্রে একটা আমি এক্সাম্পল দিতে পারি, যেরকম শেয়ার বাজারে 0.01% দাম মনে করো ইনক্রিজ করলো, হু হু করে শেয়ার মানুষ কেনা শুরু করলো, তো এটা কিন্তু হয়, ঠিক আছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়। নিকৃষ্ট দ্রব্য মানে অনুন্নত মানের দ্রব্য, মানুষের আয় বাড়ার সাথে সাথে যে দ্রব্যটা আগে ব্যবহার করতো এখন করবে না, এখন ইনকাম বেড়ে গেছে বস। বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে আয়গত স্থিতিস্থাপকতা ধনাত্মক হয়। মানুষের যদি ইনকাম বেড়ে যায় তাহলে রং বেরঙের শখের জিনিস কিনবে। শখ, বিলাসবহুল মানে কি শখের জিনিস। দুটি দ্রব্যের পারস্পরিক বিকল্প হলে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কেমন হয়, ধনাত্মক হয়। দুটি এবং পরস্পরের পরিপূরক হলে পারস্পরিক দামগত ঋণাত্মক হয়। যোগানের স্থিতিস্থাপকতা একই রকম, চাহিদার স্থিতিস্থাপকতা যেমন যোগানের স্থিতিস্থাপকতাও ঠিক সেম টু সেম, কপি। অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় কোন দ্রব্যের দামে শতকরা পরিবর্তন ফলে যোগানের যে পরিমাণ শতকরা পরিবর্তন ঘটে তাকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। এরপরে যেটা হচ্ছে ভোক্তার আচরণ, এখন পরে আমরা কিন্তু মেন টপিকে আসলাম, ঠিক আছে। ভোক্তার আচরণ বুঝবে, ভোক্তার আচরণ, ঠিক আছে। মার্শাল মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ তত্ত্বের সাহায্যে ভোক্তারের ভারসাম্য ব্যাখ্যা করেন, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা তত্ত্বের উদ্যোক্তা কে বা কে করেছিলেন, মার্শাল, অধ্যাপক মার্শাল, ঠিক আছে। এটা আছে পরীক্ষায়। উপযোগ মানে কি, উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতা, সেটাকে বোঝায়। এই প্রসঙ্গে দুটি ধারণা আমরা উপস্থাপন করতে পারি, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ কি, একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে একজন ক্রেতা যে উপযোগ লাভ করেন সেগুলি হচ্ছে মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে কোন দ্রব্যের একটি অতিরিক্ত একক ভোগ করলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। উপযোগ বোঝা নাই, এখনো বুঝো নাই, বুঝবো না, ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। উপযোগ মানে হচ্ছে কোন একটা দ্রব্য খাওয়ার পরে আমরা যে তৃপ্তি পাই, শান্তি, সেটাকে বলা হয়, ঠিক আছে। উপযোগ যে আছে সেটার তিনটি মূল বিষয়ের উপর নির্ভর, বা উপযোগ থেকে তিনটা বিষয় নির্ধারিত হয়। একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নীতি, এটা কে দিয়েছে তখন,
অধ্যাপক মার্শাল দিয়েছিল কত 1890 খ্রিস্টাব্দে। এটাই বলতো না, এটা কিন্তু পরীক্ষায় আসে। মোস্ট ইম্পর্টেন্ট, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নীতির প্রবক্তাকে অধ্যাপক মার্শাল কবে দিয়েছিলেন? 1890 খ্রিস্টাব্দে, আসে পরীক্ষায়। জলধারা, জল ও হীরা সম্পর্কিত ধাঁধা বা প্রহসন, এমা এখানে লিখে নেই, বলে দিচ্ছি। এই যে এই ক্ষেত্রে কি হয়, জল আর হীরা, মানুষের এই যে এগুলার ক্ষেত্রে দাম কিন্তু ম্যাটার করে না। জল তৃষ্ণা পাইলে যত লাখ টাকারই আহ হোক না কেন, পান করতেই হবে, ঠিক আছে? দাম ম্যাটারই করে না জল আর হীরার ক্ষেত্রে। দাম বাড়ার সাথে সাথে ওদের কিন্তু চাহিদা ওই দ্রব্যের প্রতি আরো বাইরে যায়, ঠিক আছে? ক্রেতার ভারসাম্য, ভোক্তাকে ভারসাম্যে উপনীত হলে দুটি দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাতকে অবশ্যই সমান হতে হবে। তাহলে এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝলেন? তো এটা মনে রাখবেন। এই সত্যটি দুইয়ের অধিক দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য, এই নীতিকে সমপ্রান্তিক উপযোগ নীতি বলা হয়। মার্শালীয় উপযোগ তত্ত্বের তিনটি নীতি রয়েছে। উপযোগের অপরিমাণ যোগ্যতা, ত্রুটি ও মার্শালীয় উপযোগ তত্ত্বের তিনটা ত্রুটি, ঠিক আছে? উপযোগ, উপযোগের অপরিমাণ যোগ্যতা, যে উপযোগ যে মানে কোনো একটা দ্রব্য খাওয়ার পরে তৃপ্তি কতটা পাবে সেটা কি কখনো হিসাব করা যায়? যায় না, ঠিক আছে? ওগুলারই কথা বলছে। টাকার প্রান্তিক উপযোগের স্থিরতা, পরিবর্তন প্রভাব ও আয় প্রভাব, এই তো ডিটেলস কিন্তু আলোচনা করাচ্ছি, কিন্তু আমি যেহেতু সময় কম তার জন্য কিন্তু ডিটেলস আলোচনা করতে পারছি না বস। তো নেক্সট সেমিস্টারে প্রতিটা বিষয় কিন্তু আমি ধরে 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 আলোচনা করব। তো সাবস্ক্রাইব এখনো যদি করে না থাকো করে রাখো, অনেক কাজে আসবে চ্যানেলটা। হ্যাঁ, গুরুত্ববাচক উপযোগ তত্ত্ব বা নিরপেক্ষ রেখার বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট। নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ, হিগস হিগস ও অ্যালেন প্রদত্ত, কে কে দিয়েছিলেন? হিগস আর অ্যালেন, ঠিক আছে? প্রদত্ত নিরপেক্ষ রেখা তত্ত্বটি হিগস আর অ্যালেন দিয়েছিলেন নিরপেক্ষ তত্ত্বের, এটা আছে পরীক্ষায়, ঠিক আছে? কতগুলি অনুমানের উপর ভিত্তিশীল। অনুমানগুলি কি কি? বিচার বুদ্ধি সম্পন্ন আচরণ, পছন্দের মাত্রা, সঙ্গতিপূর্ণ আচরণ, ক্রমহ্রাসমান পরিবর্তিতার হার, সংক্রমিতা, অপরিপূর্ণতা, এগুলো। এবারে ইনডিফারেন্স কার্ভ মানে নিরপেক্ষ রেখার মানে কি? দুটি দ্রব্যের যে বিভিন্ন সম্ভাব্য সমন্বয়গুলি থেকে ভোক্তা সমান পরিমাণ উপযোগ, উপযোগ মানে কি বললাম? তৃপ্তি, তৃপ্তি লাভ করে, তাদের সংযোগকারী রেখাকে বলা হয় নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো ধরে 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 কিন্তু আসে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো একবার বলে দিচ্ছি, দেখে নাও, চিন্তা কি? নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তরণ হয়। নিরপেক্ষ রেখা অবতল হয়, এটাও কিন্তু আছে, ঠিক আছে? আহ উচ্চতর নিরপেক্ষ রেখা নিম্নতর নিরপেক্ষ রেখার থেকে বেশি উপযোগ প্রকাশ করে। দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে স্পর্শ বা ছেদ করে না। এগুলো কিন্তু বৈশিষ্ট্যগুলো আছে এমসিকিউতে, ঠিক আছে? এরকম টাইপের নিরপেক্ষ, নিচের কোনটি নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য নয়, অথবা নিচের কোনটি নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আছে, ধরে ধরে আছে। ভোক্তার বাজেট, এরপরে যেটা আছে বাজেট রেখা। বাজেট রেখা থেকে ভোক্তার ক্রয়ের ক্ষমতাকে জানা যায়। এই বাজেট রেখা আয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? কিসের উপরে? আয়ের উপরে। বাজেট রেখার সমীকরণ এম ইকুয়াল টু, এম মানে মানি, আয়, ইকুয়াল টু পিএক্স ইন্টু এক্স দ্রব্য, পিওয়াই মানে এখানে পিওয়াই মানে হচ্ছে ওয়াই দ্রব্যের দাম, আর এটা হচ্ছে এক্স দ্রব্যের দাম, কিন্তু কত পরিমাণ কিনছে, কত পরিমাণ কিনছে, ঠিক আছে? বাজেট রেখার ঢাল মাইনাস টি এক্স বাই টি ওয়াই, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। বাজেট রেখার সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট। নিরপেক্ষ সমীকরণে মা
তো এগুলো ভালো করে পড়বে। এরপরে এরপরে কি 3 নম্বর চ্যাপ্টার চলে এসেছি। আর বলতে ইচ্ছা করছে না, আমি না একটা কাজ করি, আমাদেরকে দিয়ে দিচ্ছি এরকম করে, পরপর এটা নিজেরাই একটু করে নাও। পজ করে 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 নিও, ঠিক আছে? এগুলা ধরে ধরে কোশ্চেন আছে, এরকম এই কোশ্চেন এএফসি রেখার আকৃতি আয়তের ক্ষেত্রে পরাবৃত্তের নাই, এটা আছে, ঠিক আছে? এবিসি রেখার আকৃতি ইউ আকৃতির, এসি রেখার আকৃতি ইউ অক্ষরের ন্যায়, ধরে ধরে কোশ্চেন আছে। তারপরে এমসি ইকুয়াল টু, এই যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি ইকুয়াল টু এ এসি হয়, এটা কিন্তু এই কোশ্চেনটা আসবেই আসবে, ম্যাক্সিমাম স্কুলেই আসবে এই কোশ্চেন। তো এগুলো কিন্তু এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু আসবেই। এই যে এটা পুরো লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, মার্জিনাল, এই যে এটা আমি সম্পর্কটা এখানে পরে দিয়ে দিয়ে দিয়েছি, এরকম না যে দিইনি। এমসি রেখার আকৃতি ইউ আকৃতির হয়, ঠিক আছে? এই যে এসি এবং এমসি রেখার মধ্যে সম্পর্ক ধরে ধরে আছে, এটা বলছে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি ইকুয়াল টু এসি হয়। ভাই কোশ্চেনটা তো ম্যাক্সিমাম স্কুলেই আসে। এই যে দীর্ঘকালীন মোট ব্যয় রেখাকে কি বলা হয়? মোড়ক রেখা বলা হয়, এনভেলপ, এনভেলপ, ঠিক আছে? তারপরে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক, মোট আয় কাকে বলা হয়, গড় আয় কাকে বলা হয়, প্রান্তিক আয় কাকে বলা হয়, কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? মুনাফা মানে কি? মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা পড়ে থাকে সেটাই মুনাফা, ঠিক আছে? মুনাফা, মোট মুনাফা কি, কিন্তু আসে। এরপরে রাশি তত্ত্ব মানে কি? যে কোনো অনুসন্ধান কাজের জন্য সংগৃহীত তথ্যকে রাশি তত্ত্ব বলে, এটাকে পরিসংখ্যানও বলা হয়। কারণ ক্লাস 9-10 এগুলো পড়েছিলে রাশি বিজ্ঞান, ঠিক আছে? তো দেখে নাও। এই, চলে গেলাম। 5 নম্বর চ্যাপ্টারের নোটস এগুলো। আর আমি এরপরে আর একটা এখানে একবার মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা আসার চান্স খুবই বেশি, নোটস গুলো আমি দিয়ে দিচ্ছি, আলোচনা করব, তো সেগুলোই পড়বে, সেগুলোর থেকে আসবে। আর এগুলা ভালো করে নোটসটা দেখে নাও, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে 6 নম্বর চ্যাপ্টার, এখান থেকে অঙ্ক আসে, তো অঙ্কগুলো আমি বলে দিব তোমাদেরকে, ঠিক আছে? এই যে এটা পড়বে ভালো করে, গাণিতিক গড়, গুণোত্তরের গড়, এগুলোর মধ্যে সম্পর্ক সমান, বা এম যে আছে এটা হচ্ছে জিএম এর থেকে সমান হতে পারে বা তার থেকে বেশি হতে পারে, জিএম হচ্ছে এইচএম এর থেকে বেশি হতে পারে, বড় হতে পারে বা সমান হতে পারে। আর এটা না, এই যে রুটটা এটা পুরোটার মধ্যে আসবে, আমার এখানে ল্যাপটপে কেন যেন যাই নাই। মধ্যমা এটা আছে, এগুলা আমি বলে দেবো। সংখ্যাগুরু মান থেকে অঙ্ক আছে, আমি অঙ্কগুলো বলে দিলে তোমরা বুঝতে পারবে। চতুর্থ কোয়ার্টার হয়ে গেল, ঠিক আছে? তো এতক্ষণই থাক,
ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে অনেকখানি করিয়েছি, মোটামুটি 45 মিনিটের হয়ে গেল ভিডিওটা। ঠিক আছে, ইচ্ছা করতেছে না আর বানানোর জন্য, তার জন্যই আমি আর আলোচনা করলাম না। ঠিক আছে, তবে তোমাদের হ্যাঁ, ফার্স্ট দুইটা চ্যাপ্টার তো আলোচনা করলাম, 3 নম্বর চ্যাপ্টার আলোচনা সেরকম হলো না। তো এবারে 4 নম্বর চ্যাপ্টার বাকি আমি কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, আর আরেকটা কাজ করি, ওই অঙ্কগুলো কয়েকটা বলে দিচ্ছি কোন কোন অঙ্কগুলো আসছে পরীক্ষায়। তো সেগুলো করলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। তো চিন্তার কোনো বিষয় নেই, আছি তো আমি। লাইক, টাটা। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, নোটস গুলো পেয়ে গেলে তখন পড়তে হবে। আর লাস্ট এন্ড ফাইনাল কথা একটাই, এটা তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না নোটস গুলো, আর যাদের নোটস লাগবে, ঠিক আছে, যাদের নোটস লাগবে, তোমরা আমাকে একটা নাম্বার লিখে দিচ্ছি এখানে, 81018629, ঠিক আছে, এবং 59। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও, 8101862959, এই নাম্বারে একটা মেসেজ করে দিও। আমি তোমাদেরকে এই যে নোটস গুলো পিডিএফ দিয়ে দেবো, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো। আর এর জন্য আমাকে বেশি না, জাস্ট 30 রুপিস, ঠিক আছে, ফোন পেতে করে দিও বা গুগল পে অনলাইনে পেমেন্ট করে দিও এই নাম্বারে, তাহলে আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো আর এই পিডিএফটা সেন্ড করে দেবো। তো দেখা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সঙ্গে প্রতিটা বিষয় ডিটেলস আলোচনা নিয়ে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।